আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে। ক্লাস শুরুর আগে যে কথাটা বলি, শুরুতে বলো আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কিনা, যেটা সবসময় তোমাদেরকে আমি বলি, এবং স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও তোমরা। আশা করি তোমরা সবাই একটু আমাকে জানাও আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ কিনা। সবাই একটু অপেক্ষা করো, আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি, সবাই একটু অপেক্ষা করো। আর সবাই ক্লাসে যুক্ত হয়ে যাও। আচ্ছা, আমি আশা করি তোমরা সবাই ক্লাসে যুক্ত হয়ে গেছো। তেমন একটা সমস্যা হয় নাই তোমাদের যুক্ত হতে। আর বেশিক্ষণ দেরি করব না। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছে নিয়াজউদ্দিন ভুঁইয়ান, আমাদের সাথে যুক্ত হয়েছে আফরোজা নাসরিন, বিশ্বমিত্র রায়, আমাদের সাথে যুক্ত হয়েছে ইরশাদ জাহান ইতি, আমাদের সাথে যুক্ত হয়েছে সোম, ইরশাদ জাহান, প্রজাপতির ছোঁয়া, আমাদের সাথে যুক্ত হয়েছেন আফরিন সুলতানা, রিফাত আলী, শিফাত, আফসানা আক্তার, নাসরিন আহমেদ, আফরিন সুলতানা, আমাদের সাথে যুক্ত হয়েছেন ইউবরাজ, আমাদের সাথে যুক্ত হয়েছেন উৎসফাল, এছাড়াও জান্নাতুল ফেরদাউস ফিহা, শিমু ইসলাম, এনএস রিকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। তো যারা যুক্ত হয়েছে, তিশা রহমান স্যার, কলেজ ওপেন না হইতে কিসের ক্লাস? কলেজ তো ওপেন হয়ে যাবে, বাট যারা ভাবে যে আমাদের হাতে অনেক পর্যাপ্ত সময় আছে, এরা কিন্তু এ প্লাস পায় না। যারা আগে থেকে এসএসসি পর থেকে তোমরা ভাবছো মনে হয় তোমরা বসে রইছো, তোমরাই একা বসে রইছো, কিন্তু যাদের টার্গেট ভার্সিটি, যাদের টার্গেট বুয়েট, মেডিকেল, তারা এসএসসির পরই কিন্তু বাসায় টিচার রেখে বা বিভিন্ন কোচিং গুলোতে যুক্ত হয়ে গেছে। ওরা জানে 2 বছরে এইচএসসি সিলেবাস কমপ্লিট করা অনেক ক্ষেত্রেই টাফ, এই জন্য তারা আগে থেকেই পড়াশোনা করে। আমাদের সাথে যুক্ত হয়েছে মালিহা, রাফা, সায়রা, আর স্বপ্না, জান্নাতুল ফেরদাউস, জিনিয়া আমাদের সাথে যুক্ত হয়েছে, মিথিলা, জিনিয়া, ফারজানা, জারা, মু, সাদিকা জাহান আমাদের সাথে যুক্ত হয়েছে, আফরোজা খানম যুক্ত হয়েছে, মেহেদি হাসান মেহরাজ যুক্ত হয়েছে, আর তুরুনা যুক্ত হয়েছে, নাফিজুর রহমান সিয়াম, আদিব হাসান, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সাথে তাসনিম তিশা যুক্ত হয়েছে, জাদেদ আল ফয়সাল, রানা, কাজী ফাহমিদ ইসলাম আইডি থেকে যুক্ত হয়েছে, ভালোবাসার আরেক নাম বিশ্বাস, ভালোবাসা থেকেও যুক্ত হয়েছে। যাই হোক, সুলতানা বিটি যুক্ত হয়েছে, রাখিমণি যুক্ত হয়েছে, হ্যাঁ, উন্নি সাহা পুতুল যুক্ত হয়েছে আমাদের সাথে, আবিদ হাসান যুক্ত হয়েছে, অসংখ্য ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি তানিশা যুক্ত হয়েছে, রিমু আক্তার, আমি দেখতে পাচ্ছি ফাবিলা, হাসির রানী, হ্যাঁ, সে যুক্ত হয়েছে, জাদিদ আল ফয়সাল যুক্ত হয়েছে আমাদের সাথে, সিয়াম মোল্লা যুক্ত হয়েছে, মোহাম্মদ আলী খান, আর এস রাফিয়া, সাহেবিন ফুরি, ওকে, অনিক দাস যুক্ত হয়েছে, মুসলিমা আক্তার বৃষ্টি, আমি দেখতে পাচ্ছি আফরান শিকদার, আশফিহা, নিশাদ জাহান, এনএসরিকা, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে, তোমরা যারা যারা যুক্ত হয়েছে আমাদের সাথে। আমরা তোমাদের সাথে ইংলিশের স্পেশাল ইউজ নিয়ে আলোচনা করছিলাম, তোমাদেরকে দেখাইছিলাম। আরেকটা কথা বলি, আমার গত ক্লাস এবং এই আজকের ক্লাস, এই দুইটা ক্লাস যারা করবা, গত ক্লাস তো অবশ্যই করছো আশা করি, আজকের ক্লাসটা করলে আমার পরবর্তী যে ক্লাসটা এই টপিকের উপরে বিগত বছরের বোর্ড প্রশ্ন সলভিং ক্লাস,
আশা করি দেখা মাত্রই তোমরা পারবা, কারণ আমি তোমাদেরকে একেবারে এখানে যে কয়েকটা রুলস সবগুলো তোমাদেরকে গত ক্লাসে যেগুলো করাইছি আজকের ক্লাসে সেগুলো শেষ করাবো ইনশাআল্লাহ। তো আমরা আলোচনা করছি তোমাদের এই গ্রামারের 60 মার্কের যে গ্রামাটিক্যাল টপিক গুলো একটু দেখে নাও, তোমরা যারা এবার একাদশ শ্রেণীতে ভর্তি হবা। তো সেখান থেকে আমাদের যে টপিকটি রয়েছে 3 নাম্বার, এটার সাথে তোমরা এসএসসি তে পরিচিত ছিল না, এজন্য এই টপিকটা পড়াচ্ছি। এটার নাম হচ্ছে স্পেশাল ইউজেস অফ ফ্রেজ এন্ড ওয়ার্ডস। তো ফ্রেজেস এন্ড ওয়ার্ডস গুলো নিয়ে আমি আলোচনা করব, দেখাইছিলাম তোমাদেরকে, আর রিটেন পার্টে তোমাদের কি কি আছে এগুলো সম্পর্কে তোমাদের ধারণা দিলাম। তো আমাদের টোটাল স্পেশাল ইউজ যেগুলো, যে শব্দগুলো বা যে ফ্রেজ গুলো এখানে, আমরা এগুলো নিয়ে আজকে আলোচনা করব। যেগুলো বাকি রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। তো গত ক্লাসে আমরা কিছু নিয়ে আলোচনা করছিলাম, আমরা ওয়াজ ব্রন নিয়ে আলোচনা করছিলাম। ওয়াজ ব্রন কোথায় বসে, আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহার নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম তোমাদের সাথে লেট অ্যালোনের ব্যবহারটা নিয়ে। একই সাথে আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম হোয়াট ইফ এর ব্যবহারটা নিয়ে। হোয়াট ইফ একটা সেন্টেন্সের কোথায় বসে, কোন একটা সেন্টেন্সে হোয়াট ইফ কিভাবে বসে, আমরা সেটা নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের সাথে। এছাড়া আমরা তোমাদের সাথে উড রাদার নিয়ে আলোচনা করেছিলাম। আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম হোয়াট ডাজ লুক লাইক এর ব্যবহারটা নিয়ে। ওকে, তো এই পর্যায়ে আমরা তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে অ্যাজ ইফ এবং এই অ্যাজ দো। এখন আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহারটা নিয়ে আলোচনা করব। আর এই ক্লাসের শেষের দিকে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তি জটিলতায় রয়েছে, তোমাদের জন্য আমাদের একটা সুখবর, এটা আমরা শেষ পর্যায়ে আলোচনা করব। এটা ক্লাসের মাঝখানে কোনো প্রশ্ন তোমরা করবা না কলেজ ভর্তি নিয়ে। আমরা আগে আমাদের যেই ক্লাসের যেই শিডিউলটা সেটা নিয়ে আমরা একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো শিক্ষার্থীরা একটু দেখো, অ্যাজ ইফ এবং অ্যাজ দো একটা বাক্যের কোথায় বসে, অর্থাৎ আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো কোথায় বসাবো, এটা যদি আমাদের উপরে বক্সের মধ্যে থাকে আমরা সেটাকে কোথায় নিয়ে বসাবো। মাথায় রাখবা, একদম সহজভাবে স্পষ্টভাবে বলি, অ্যাজ ইফ সেখানেই বসে, অর্থাৎ অ্যাজ ইফ বসাইতে পারবা তুমি সেখানে, তারপরে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ওয়ার বা নিউ থাকবে। দুইটা শব্দ, একটা হচ্ছে সাবজেক্টের পরে হয় ওয়ার বা নিউ। ওয়ার থাকলে তুমি অবশ্যই শূন্যস্থানে অ্যাজ ইফ বসাবা, নিউ থাকলে শূন্যস্থানে অ্যাজ ইফ বসাবা। এছাড়াও একটা সেন্টেন্সে সাবজেক্টের পরে হ্যাড, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকলেও তুমি সামনে অ্যাজ ইফ বা অ্যাজ দো বসাবা। অ্যাজ ইফ বা অ্যাজ দো এর অর্থ হচ্ছে এমন যেন, অর্থাৎ সহজভাবে যদি বলি যে সে এমন ভাব করে মনে হয় সে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না, সে এমন ভাব করে মনে হয় সে কিছুই জানে না, সে চোরের মতো ভাব করে আছে, সে একটা পাগলের মতো ভাব করে আছে, সে এমন ভাবে কথা বলে মনে হয় সে যেন একজন মিনিস্টার, সে এমন ভাবে কথা বলে সে মনে হয় সে রাষ্ট্রপতি। তো এরকম আর কি, সে তার মানে সে এত ঢং করে মনে হয় সে যেন বিশ্ব সুন্দরী, এরকম আর কি। আমরা বাস্তবিক জীবনে এরকম কিছু সেন্সের মধ্যে পড়ি যে বলি সে এমন ভাব করে মনে হয় সে যেন অনেক কিছু জানে, সে এমন ভাব করে সে মনে হয় কিছুই জানে না। এই ক্ষেত্রে আমরা এই অ্যাজ ইফ এবং এই অ্যাজ দো এর ব্যবহারটা করব। অর্থাৎ বাস্তবিক জীবনে আমরা নানা জটিলতায় পড়লে যে সেন্স গুলো ব্যবহার করি, ঠিক সেই ক্ষেত্রে আমাদের অ্যাজ ইফ সেই ক্ষেত্রে আমরা এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহারটা অবশ্যই করব শিক্ষার্থীরা। তো আমি তোমাদেরকে বলবো অ্যাজ ইফ অ্যাজ দো স্যার কোথায় বসবে, একেবারে সহজ। সাবজেক্টের পরে ওয়ার থাকলে অ্যাজ ইফ, সাবজেক্টের পরে নিউ থাকলে অ্যাজ ইফ বা অ্যাজ দো, যেটাই থাকুক আমাদের অ্যাজ ইফ এর অর্থ যা, অ্যাজ দো এর অর্থ তা। অ্যাজ ইফ মানে হচ্ছে এমন যেন, আর অ্যাজ দো মানেও এমন যেন। এরপরও সাবজেক্টের পরে যদি হ্যাড, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকলো, আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো বসাবো। তবে এখানে একটা বিষয় তোমাদেরকে না বললেই নয়, দেখো এই জায়গাটাতে একটা জিনিস তোমাদেরকে একটু বলে দিই স্যারে, এইখানে যে ওয়ার বসবে কিন্তু তার আগে সাবজেক্টের আগে এখানে অ্যাজ ইফ এর পূর্বে কিন্তু প্রেজেন্ট থাকতে হবে। কি থাকতে হবে? প্রেজেন্ট। তাহলে সাবজেক্টের পরে ওয়ার বা নিউ বসবে। আর এই জায়গায় বসবে ফার্স্ট, তো ফার্স্ট থাকলে অবশ্যই সাবজেক্টের পরে হ্যাড বা ভার্বের 3 নাম্বার ফর্ম বসবে। ওকে, ভার্বের 3 নাম্বার ফর্ম মানে হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম, যেটাকে আমরা পিপি ফর্ম বলি, অনেকেই বলে থাকি। তো এইবার আমরা একটু আলোচনা করি। দেখো, she pretends
ড্যাশ শি ওয়ার মেড। আমি বললাম সাবজেক্টের পরে যদি ওয়ার থাকে, ওয়ার, দেখো সাবজেক্টের পরে শি একটা সাবজেক্ট, তারপরে ওয়ার, তাহলে আমরা অবশ্যই এখানে কি বসাবো, অ্যাজ ইফ বসাবো। এই যে সহজ, এইভাবে ছাড়া তোমরা অনেকে হয়তো রিডিং পারো না, আমি তো জানি তোমরা অনেকে হয়তো রিডিং এ সমস্যায় আছো, মানে বই পড়তে, ইংরেজি পড়তে গেলে আটকে যাও, আমি জানি। তোমরা অনেকে গ্রামারে একেবারে কাঁচা, সেটাও আমি জানি। তো তোমাদেরকে টেকনিক ছাড়া আসলে আমার পক্ষে শেখানো অন্য ওয়ে নাই। তোমাদেরকে পাস করাইতে হইলে আমাকে টেকনিক দিয়েই পাস করাইতে হবে। তোমরা মনে করবা যে স্যার এসএসসি আর ইন্টারের ইংলিশ কিন্তু এক না, মাথায় রাখতে হবে। এসএসসি লেভেলের প্রশ্নের প্যাটার্ন এবং ইন্টার লেভেলের প্রশ্নের প্যাটার্ন কিন্তু আলাদা। এসএসসি লেভেল থেকে ইন্টারের প্রশ্নটা আসে সহজ, এসএসসি তে খুব কঠিন করে আসে। যেমন রাইট ফর্ম অফ ভার্ব এসএসসি তে আসে ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ সরাসরি সেন্টেন্সের পাশেই। তুমি কিছু রুলস জানলেই সেখানে 5-এ 5 সহজে ক্যারি করতে পারবা, সেটা কিন্তু আবার এসএসসি তে পারবা না। যেটা ইন্টারে সহজ সেটা আবার এসএসসি তে কঠিন, সেখানে বক্স থেকে নামিয়ে নামিয়ে তোমাকে লিখতে হবে, এজন্য তোমার কাছে একটু প্যারাময় মনে হতে পারে। তো শিক্ষার্থীরা একটু খেয়াল করে দেখো, তোমরা এইভাবেই শিখতে হবে। সাবজেক্টের পরে স্যার ওয়ার আছে, তাইলে আমি এখানে অ্যাজ ইফ বসাবো, শেষ কথা, শেষ। ও স্যার সাবজেক্টের পরে এখানে হ্যাড, তারপরে নোন, ভার্বের 3 নাম্বার ফর্ম। এই যে নোন কিভাবে আমরা জানি, নো ভার্বের 1 নাম্বার ফর্ম, নিউ ভার্বের 2 নাম্বার, নোন 3 নাম্বার। তাহলে এখানে নোন আছে না? হ্যাঁ স্যার আছে, তাহলে নোন 3 নাম্বার। তাহলে হেডের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকলো অ্যাজ ইফ বা অ্যাজ দো, আমরা এখানে অ্যাজ ইফ বা অ্যাজ দো লিখলো হবে। ওকে, এরপরেরটা দেখো, শি স্মাইলড। এরপর দেখো শি ওয়ার এ কুইন অফ হিজ হার্ট। যাই হোক, এখানে দেখো খেয়াল করে দেখো সাবজেক্টের পরে কি আছে, ওয়ার, তাহলে আমরা এখানে কি বসাবো, অ্যাজ ইফ। ঠিক আছে, এইবার দেখো আবার এখানে একটা শূন্যস্থান আমরা পাইছি, সাবজেক্টের পরে কি আছে স্যার, নিউ। সাবজেক্টের পরে যদি নিউ থাকে অথবা ওয়ার থাকে, তাহলে সেখানে আমরা কি বসাবো, অ্যাজ ইফ বসাবো। একেবারে সহজ একটা রুলস। সাবজেক্টের পরে ওয়ার বা নিউ থাকলে অ্যাজ ইফ, সাবজেক্টের পরে হ্যাড, তারপরে ভার্বের 3 নাম্বার ফর্ম থাকলে হবে অ্যাজ ইফ বা অ্যাজ দো। ওকে, আশা করি তোমরা এই রুলসটা বুঝছো। যদি বুঝে থাকো যে স্যার আলহামদুলিল্লাহ অনেক সহজভাবে বুঝছি, তাহলে লেখো অ্যাজ ইফ ডান, লেখো অ্যাজ ইফ ডান, অ্যাজ ইফ ডান। তোমরা আমাকে একটু নিশ্চিত করো যে স্যার অ্যাজ ইফ ডান, আর কোনো প্যারা নাই, আমরা এই জিনিসটা বুঝছি, এটা একটু লিখো আমাকে। 1000 টাকা কি? ও সেন্টেন্সের বাংলা সহ বলবো, আচ্ছা সেন্টেন্সের একটু বাংলা সহ বলি, তোমাদের জন্য শুনতে ভাল লাগে। শি প্রিটেন্ডস, সে এমন ভাব করে বা ভান করে, শি ওয়ার এ ম্যাড, মনে হয় সে যেন একটা পাগল, মানে সে পাগলের মতো ভাব করে, সে এমন ভাব করে মনে হয় সে একটা পাগল। তাহলে এখানে আমরা কি বসাবো, অ্যাজ ইফ বসাবো। এরপর হি টকড, সে এমন ভাবে কথা বললো, অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং, মনে হয় সে সবকিছুই জানতো, সে এমন ভাবে কথা বললো মনে হয় যে সে সবকিছুই জানতো। ওকে, এরপরে শি স্মাইলড, সে এমন ভাবে হাসলো, শি ওয়ার আ কুইন অফ হিজ হার্ট, মনে হয় সে যেন তার হৃদয়ের রানী, মানে তার হাসিটা দেখে তার কাছে মনে হচ্ছে যে সে তার হৃদয়ের রানী। আসলে তো কেউ কারো হৃদয়ের রানী হতে পারে না, এটা কথার কথা আর কি। রাজার রাজ্যে রানী থাকতে পারে, কারো হৃদয়ে কখনো রানী থাকতে পারে না। এটা পরিস্থিতিটাকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য মানুষ অনেক সময় অনেক কথা বলে, অনেক প্রলোভন দেখায়, কিন্তু বাস্তবিকতা অন্তঃশ্বাস শূন্য। যেমন কেউ কাউকে যদি বলে তাকে ছাড়া সে বাঁচবে না, আসলে এটা তার ওই এনভায়রনমেন্টটাকে, ওই পরিস্থিতিটাকে তার অনুকূলে আনার জন্য এই কথাগুলো বলে। এইটাও ঠিক এই সেন্টেন্সটা এরকম সত্য না যে কেউ কারো হৃদয়ের রানী হতে পারে না, অনেকাংশে কল্পনার মতো। ঠিক সেই ক্ষেত্রে সাবজেক্টের পরে ওয়ার বসে। তোমরা দেখো জীবনে কখনো শুনছনি যে শি এর সাথে স্যার ওয়াজ না হওয়ার কথা, স্যার শি এর সাথে ইজ না হওয়ার কথা, শি এর সাথে ওয়ার কেন হলো? যখন দেখবা ব্যক্তির ওইটা হতে পারে না, ঠিক সেই ক্ষেত্রে মানে সেটা না, তাকে যদি এটা বলা হয় তাহলে সাবজেক্টের পরে ওয়ার বসে। যেমন সে কিন্তু পাগল না, বাট তাকে কিন্তু পাগল আখ্যায়িত করা হয়েছে, এই জন্য সাবজেক্টের পরে ওয়ার বসেছে। আশা করি জিনিসটা তোমরা বুঝছো। আচ্ছা তোমরা কি ডায়মন্ড দিতে চাও? আচ্ছা ঠিক আছে, স্টার সেন্ড করো, স্টার সেন্ড করো। ঠিক আছে, যেহেতু আমাকে ডায়মন্ড দিতে চাও, স্টার সেন্ড করো। ওকে,
আজকের টপিকটা আজকেই কমপ্লিট হয়ে যাবে, আজকে এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, এই যে দেখো একজন প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর অলরেডি পেয়ে গেছে, কেন থার্ড পার্সনের পরে ওয়ার বসলো, যখন যেটা সম্ভব না ঠিক সেই ক্ষেত্রে হয়। এইবার আসি আমরা আলোচনা করবো লেস্টের ব্যবহারটা নিয়ে। আচ্ছা, লেস্টের ব্যবহারটা নিয়ে একটু আলোচনা করি। লেস্ট, তো লেস্ট মানে কি? লেস্ট মানে হচ্ছে আসলে তা না হলে, তা না হলে বা যদি না। ওকে, তো এটা কিন্তু সো দ্যাটের বিপরীত, মানে সো দ্যাটের বিপরীত হচ্ছে যদি না, সো দ্যাট যাতে, যাতে না, সরি যাতে না। লেস্ট অর্থ মানে সো দ্যাট অর্থ হচ্ছে যাতে, আর লেস্ট অর্থ হচ্ছে যাতে না। ওকে, এটা হচ্ছে যাতে না, যাতে না। তো এটা চিনার উপায় কি? লেস্ট সেখানেই বসবে, অর্থাৎ সাবজেক্টের পরে যখন শুড বা মাইট বসবে তখনই সেখানে আমরা লেস্ট বসাবো। শূন্যস্থান সাবজেক্ট, এরপরে হচ্ছে শুড অথবা মাইট, তাহলে আমরা সেখানে কি বসাবো? অবশ্যই লেস্ট বসাবো। ঠিক আছে, একেবারে সহজ কথা। লেস্ট সেখানেই বসবে, সাবজেক্টের পরে যদি শুড বা মাইট থাকে, আমার এখানে শূন্যস্থান পেয়েছি, তারপরে সাবজেক্ট, এরপর শুড বা মাইট, তাহলে আমরা লেস্ট বসাবো। আমি আগে উত্তরগুলো বলি, তারপরে আমি বাংলাটা বলবো। আমি শূন্যস্থান পাইছি, হ্যাঁ স্যার পাইছেন। এরপরে এখানে স্যার সাবজেক্ট পাইছি, হ্যাঁ স্যার এই তো সাবজেক্টও পাইছেন। শুড পাইছেনি? পাইছি। তাহলে এখানে কি বসাবা? লেস্ট। দ্রুত গতিতে শেখাচ্ছি, এরপরে বাংলাটা বলবো। শূন্যস্থান পাইছি, কি বসাবো? স্যার এরপর সাবজেক্ট শুড। ওকে স্যার, সাবজেক্ট এবং শুড পাইছেন, তাহলে এখানে লেস্ট বসবে। ওকে স্যার, শূন্যস্থান পাইছি, হ্যাঁ স্যার আপনি পাইছেন। সাবজেক্টের পরে কি? স্যার শুড আছে, তাহলে এখানে কি বসাবা? লেস্ট বসাবা। শূন্যস্থান পাইছি, হ্যাঁ পাইছেন। সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট, এরপর শুড, শুড আছে, তাহলে এখানে কি বসাবা? লেস্ট বসাবা। এটা একেবারে সহজ একটা রুলস, বোঝার জন্য একেবারে সহজ। লেস্ট বসবে সেখানে সাবজেক্টের পরে যদি শুড বা মাইট থাকে। এখানে শুড না থেকে তো মাইটও থাকতে পারতো, তাই না? তাহলে শুড বা মাইট থাকলে আমরা কি বসাবো? অবশ্যই লেস্ট বসাবো। এটা আমরা বুঝে গেছি। এইবার আমরা উদাহরণ দেই। ওয়াক কেয়ারফুলি, কেয়ারফুলি ভাবে বা সতর্কতার সাথে হাঁটো। লেস্ট ইউ শুড ফল, যাতে তুমি পড়ে না যাও। তাহলে এখানে যাতে, যাতে তুমি শুড ফল, ফল মানে পড়ে যাও, যাতে তুমি পড়ে না যাও। ওকে, তাহলে আমরা এখানে কি বসাবো? লেস্ট বসাবো। এরপর একটা, সে হুইসপার্ড, সে কানে কানে বললো। কি কানে কানে বললো? এনিওয়ান শুড হেয়ার, মানে যাতে করে কেউ না শোনে, যাতে কেউ না শোনে, মানে সে তাকে যেটা কানে কানে বলছে যাতে করে সেটা অন্য কেউ না শোনে আর কি। তাহলে এই যে সাবজেক্টের পরে এখানে কি? শুড, এখানে কি বসাবা? লেস্ট বসাবা। এরপরে হি স্টাডিজ হার্ড, সে কঠোর পড়াশোনা করে, সে অনেক কঠিন ভাবে পড়ে, মানে খুব বেশি বেশি পড়ে। লেস্ট হি শুড ফেল, যাতে করে সে ফেল না করে, মানে সে ফেল না করার জন্যই বেশি বেশি পড়ে, কঠোর পরিশ্রম করে, কঠোর পড়াশোনা করে। তাহলে আমরা এখানে কি করব? লেস্ট বসাবো। কেন? সাবজেক্টের পরে শুড থাকার কারণে। ওকে, এরপরেরটা একটু দেখো। আই লেফট আর্লি, সাবজেক্টের পরে কি আছে এখানে বাবা? শুড। তাহলে শুড দেখে তুমি কি বসাবা? লেস্ট বসাবো। ঠিক আছে, যারা বুঝছো তারা বলবা যে স্যার লেস্ট ডান। বলো বাইরের সাথে, বলো লেস্ট ডান, লেস্ট ডান, লেস্ট ডান। আমার সাথে বলো যে স্যার লেস্ট ডান। তোমাদেরকে হয়তো অনেকে অনেক ভালো ভালো টিচারও পাবা, বাট ধৈর্যের সাথে একটা জিনিস, আমার কাছে কারা পড়ে? যারা একেবারে ধৈর্যশীল স্টুডেন্ট, মানে একটা কনফিডেন্সের জায়গা আছে যে স্যার আমরা শুধু পাস করতে চাই, স্যার ইংলিশটা বুঝি না, স্যার অনেক দূরে বাসা, কলেজের স্যারের কথা পড়তে পারি না, তারা আমার কাছে পড়ে। ওকে, তাদেরকে আমি ওইভাবে মোটিভেশন দেই, ওইভাবে গড়ে তুলি, যেভাবে গড়ে তুললে ওরা মোটামুটি কলেজের যে কোনো পরীক্ষাতে টপার হতে পারে, ওইভাবে ওদেরকে আমি পড়াই। এই জন্য আমাদের যে ইংলিশের কোর্সটা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যদি সম্ভব হয় ওই কোর্সটা করে নিও। বাবারে এত অল্প টাকায়, আমি শুধু ভালোবাসার কারণে, আমার ভালোবাসা একটু বেশি, আমি ভালোবাসার কারণে, তোমাদের প্রতি মায়া মমতার কারণে কোর্সটা একেবারে কম কম টাকায় পড়াই। অন্যান্য জায়গাতে যাইও, তাহলে দেখবা যে 2টা পেপার কত দিয়ে পড়ায়। ওকে, আশা করি লেস্ট ডান। এই তো, ধন্যবাদ। আমি দেখতে পাচ্ছি লিজা বলতে, যারা বলতেছে তাবাসসুম, নিশিতা, শিমু, মালিহা, রাশিদুল ইসলাম, ইমরান মোল্লা। অনেকদিন পরে ইমরানকে দেখলাম, আমাদের নটরডেমের স্টুডেন্ট কিন্তু ইমরান। ইমরানের বাবা আমাকে প্রায় ফোন দিয়ে বলতো যে স্যার আমার ছেলে কি করবে। আমি ভাবছি ছেলে 100% নটরডেমে টিকবে,
100% আপনি নিশ্চিত থাকেন। তারপরে একটু টেনশন, বাবা তো আসলে সব বাবাদেরই মনে একটু একটু টেনশন থাকে, আসলে কি করে। আমি বললাম যে আমি একজন টিচার বলছি, আপনি 100% যদি শুনে থাকে, আমি বলছি আপনার ছেলে এই আমি বলে দিলাম আপনার ছেলে নটরডেমে টিকবে, এই আমি বলে দিলাম আপনি যদি বুয়েটে পড়ান সে বুয়েটও টিকবে, সে মেডিকেলও টিকবে। আমি আগে ভবিষ্যৎবাণী করে দিছি আজ থেকে 3 বছর পরে বা 2 বছর পর, 2 বছর পরেই তো, 2 বছর পরে তোমরা ইমরান থেকে জেনে নিও সে কোথায় টিকছে। আমি আগে ভবিষ্যৎবাণী করে দিছি সে হয় বুয়েট নাইলে মেডিকেলে টিকবে। ইমরান আমার এখানে ক্লাস করে, আমার 2টা বেসের স্টুডেন্ট, আমার বেসিক টু অ্যাডভান্স কোর্সের স্টুডেন্ট, আর দ্বিতীয়ত আমার আইসিটি কোর্সের স্টুডেন্ট। ওকে, এরপর আমাদের আদিম হাসানের ব্যাপারে ভবিষ্যৎবাণী করছিলাম কিন্তু মিস্টেক হয়ে গেছে, যাই হোক। ওকে, তাহলে সবাই মিলে বুঝছো, লেস্ট ডান। এইবার আমরা যেটা নিয়ে আলোচনা করব, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের ব্যবহারটা নিয়ে। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম এটা কোন ক্ষেত্রে বসে? দেখো, একদম সহজ ভাবে যদি একটা কথা তোমাদেরকে বলি যে এটাই উপযুক্ত সময় বা এটাই সময়। যেমন অতীতে ভুল করছো, বর্তমানে আর ভুল করতে চাও না। অতীতে তোমার কাজ করার সময় ছিল কিন্তু করো নাই, বর্তমানে এখনই সময় আসছে, কাজ না করলে ভবিষ্যতে বিপদে পড়বা। ঠিক সেই ক্ষেত্রে আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের ব্যবহারটা করি। আবার একটু বলি, অতীতে তুমি ভুল করছো, অতীতে কোন একটা কাজ করার কথা ছিল কিন্তু তুমি করো নাই, বর্তমানে সেই কাজের সময় আসছে, এখন যদি না করো বিপদে পড়বা। তাহলে এই কাজটা করার এখনই সময়, এখনই উপযুক্ত সময়। এই সেন্সে আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের ব্যবহারটা করব। ওকে, তবে মাথায় রাখতে হবে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম একটা বাক্যের শুরুতে বসে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম একটা বাক্যের কোথায় বসে? শুরুতে বসে। এটি বাক্যের শুরুতে বসে, বাক্যের শুরুতে বসে, বাক্যের শুরুতে বসে। একেবারে সিনার উপায়টা হচ্ছে বাক্যের শুরুতে বসবে। আচ্ছা, তো বাক্যের শুরুতে বসলে তো হবে না, কিন্তু বসলে এরপরে যদি সাবজেক্ট থাকে, দেখো সাবজেক্ট থাকলে ভার্বের 2 নাম্বার ফর্ম, এরপরে কিন্তু 2 প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে অনেকের ধারণা, অনেক বইয়ের মধ্যে লিখছে যে বলছে যে শুধু ইট ইজ টাইমের জন্য 2 প্লাস আইএনজি আর 2 প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম অর্থাৎ ইনফিনিটিভটা থাকে ইট ইজ টাইমের জন্য। বাট অনেক বইয়ের মধ্যে লিখছে যে ইট ইজ হাই টাইম তারপরে সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম। প্যারা নেওয়ার কোনো কারণ নাই, টু থাকুক অথবা সাবজেক্টের পরে ভার্ব থাকুক, যেটাই থাকুক প্যারা নিবা না, সেখানে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। এখন বলবো স্যার আমরা কোনটা বসাবো? পরীক্ষাতে যে কোনো একটা থাকবে, হয় ইট ইজ টাইম থাকবে নয় ইট ইজ হাই টাইম থাকবে, যেটা থাকবে তুমি সেটা বসাবা, প্যারা নিবা না। যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে ইট ইজ হাই টাইম বসাবা, যদি তুমি ইট ইজ টাইম থাকে তাহলে ইট ইজ টাইম বসাইবা। ওকে, এইবার আমরা একটু শুরু করি। শূন্যস্থান শুরুতে থাকবে, হ্যাঁ শুরুতে শূন্যস্থান আছে। তারপরে সাবজেক্টের পরে ভার্বের 2 নাম্বার ফর্ম, পাস্ট ফর্ম থাকবে, তাইলে আমরা অবশ্যই এখানে কি বসাবো? ইট ইজ হাই টাইম। ইট ইজ হাই টাইম, ইট ইজ কি বসাবা? হাই টাইম। তাহলে ইট ইজ হাই টাইম হি মেড এ প্ল্যান, এটাই উপযুক্ত সময় তার একটা প্ল্যান করার। কি নিয়ে প্ল্যান করার? কারণ সে আগে প্ল্যান করার কথা ছিল ভবিষ্যতে সে কি হবে এটা নিয়ে, সে এখন আর 1 সপ্তাহ পরে তার কলেজ চয়েস, এখন সে প্ল্যান করে নাই, এখনই উপযুক্ত সময় প্ল্যানটা করার। ওকে, যেমন পরীক্ষার পরপরই মানুষ চিন্তা করে একাদশ শ্রেণীতে সে কিসে যাবে, কোন গ্রুপে যাবে, কোন সাবজেক্ট গুলো নিবে, কিন্তু আগামীকালকে কলেজ ভর্তি সে চিন্তা করে নাই। অতীতে চিন্তা করার কথা ছিল, অতীতে চিন্তা করে নাই। এখন আগামীকাল যেহেতু কলেজে ভর্তি হতে হবে, তখন সাবজেক্ট সিলেক্ট করতে হবে, এখন যদি চিন্তা না করে তাহলে আগামীকালকে সে বিপদে পড়বে, সে টেনশনে পড়ে যাবে, তাহলে তাকে আজকে রাতে চিন্তা করতে হবে। ঠিক সেই ক্ষেত্রে আমরা ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইমের ব্যবহারটা করি। তাইলে ইট ইজ হাই টাইম হি মেড এ প্ল্যান, এটাই উপযুক্ত সময় তার একটা প্ল্যান তৈরি করার। পরেরটা একটু খেয়াল করে দেখো, ড্যাশ উই ওয়েন্ট হোম, এটাই উপযুক্ত সময় বাড়ি যাওয়ার। যেমন বৃষ্টি শুরু হয়েছে, 2 ঘন্টা হয়েছে, বৃষ্টি কোনো থামে না। এখন আমি একটা রাস্তার পাশে দাঁড়াই আছি, একটু পর পরই বজ্রপাত সৃষ্টি হচ্ছে, বৃষ্টি কোনোভাবেই থামতেছে না। এখন হঠাৎ করে দেখলাম বৃষ্টি আস্তে আস্তে পড়ে, বৃষ্টি মোটামুটি থেমে গেছে। তখন আমি তারে বলছি, আমার পাশে যে ছিল তারে বলছি, বন্ধু দৌড় দাও। কেন? এটাই উপযুক্ত সময় বাড়ি যাওয়ার, কারণ বৃষ্টি একটু কমছে। এই সেন্সে আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের ব্যবহারটা করব। ওকে, ঠিক আছে, আশা করি বুঝছো। এরপরে আসি কি, আবার ইট ইজ হাই টাইম ইউ স্টাডি সিরিয়াসলি। ধরলাম
তোমার এইচএসসি পরীক্ষার সামনে হুট করে আবার করোনার মতো একটা ব্যাধি চলে আসলো, পরীক্ষা পিছিয়ে দিছে 2 মাস, কিন্তু তুমি প্রথম অবস্থায় পড়ো নাই 1 মাস, যেমন আগামী মাসে পরীক্ষা, তুমি এখন পড়াশোনা তোমার একেবারে নাই, যখন পরীক্ষাটা একটু পেছাই দিছে তোমার জন্য প্লাস পয়েন্ট, হ্যাঁ আমি একটু সময় পাবো, তাইলে কি সেটা আমার জন্য প্লাস পয়েন্ট, তাহলে এটাই উপযুক্ত সময় তুমি ভালো করে পড়ার। কেন? কারণ তুমি যেহেতু সময় পাইছো, তাহলে তুমি কি বসাবা? ইট ইজ হাই টাইম ইউ স্টাডিড সিরিয়াসলি, এটাই উপযুক্ত সময় সিরিয়াসলি বা সিরিয়াস ভাবে পড়াশোনা করার। স্যার ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম কেন বসাবো? ওই যে সাবজেক্টের পরে দেখো স্টাডিড ভার্বের 2 নাম্বার ফর্ম আছে, সাবজেক্টের পরে যদি দেখো ভার্বের 2 নাম্বার ফর্ম থাকে তাহলে অবশ্যই ইট ইজ হাই টাইম, সাবজেক্টের পরে 2 প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম থাকলে ইট ইজ টাইম বসাইবা। ওকে, এইবার দেখো 2 প্লাস ভার্বের 1 নাম্বার ফর্ম, দেখো 2 তারপরে টেক, এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, তাহলে এখানে বসাবা ইট ইজ টাইম। এখন তুমি যদি ইট ইজ হাই টাইম বক্সে দেখো, এটার জন্য ইট ইজ হাই টাইমে বসাতে পারবা, প্যারা নেওয়ার কোনো কারণ নেই। এইবার আসি, she told him the truth, she কি সাবজেক্ট, টোল্ডটা কি ভার্বের 2 নাম্বার ফর্ম, তাহলে আমরা এখানে কি বসাবো? ইট ইজ হাই টাইম। তাহলে মোটামুটি ভাবে বা ফাটাফাটি ভাবে তোমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম বুঝছো। যদি বুঝে থাকো তাহলে বলবা স্যার ডান, আমরা বুঝছি, বলো স্যার ডান, বলো স্যার ডান। কলেজে গ্রুপ চেঞ্জ করতে পারবা, প্যারা নিও না, কলেজে গ্রুপ চেঞ্জ করতে পারবা, পারবা। কলেজে গ্রুপ চেঞ্জ করতে পারবা। আচ্ছা ঠিক আছে, আমাদের বিশ্বমিত্র রয় ফ্রিল্যান্সার খুব ভালো একটা কমেন্ট করছে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আচ্ছা ঠিক আছে, সবাই একটু বলো। আচ্ছা, আশা করি আলহামদুলিল্লাহ সবাই বুঝছো, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এটা কলেজে তুমি খুব মজার একটা রুলস। আচ্ছা, পরের রুলস, হেড বেটার। তুই হেড বেটার মানে কি? বরং ভালো হবে। ভালো হবে কি? যেমন সহজভাবে যদি বলি, বাইরে বৃষ্টি হচ্ছে, তোমার আম্মা বলতেছে বাবা, তুমি বলছো কি, বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তুমি তো কলেজে যাবে, ছাতাটা নিয়ে যাও। কেন? ওই যে বৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে, ছাতা নিলে ছাতা থাকবে, বৃষ্টি হলে ছাতাটা তুলে ধরবো, অর্থাৎ ভালো হবে ক্ষেত্রে। অর্থাৎ দেখো, উপদেশ দিচ্ছে কেউ, সতর্কতা বোঝাচ্ছে যে সতর্কতা কি, যদি বৃষ্টি হয় তাহলে তুমি ভিজে যাবে, এজন্য এই কাজটা করো। এরপর উপদেশ দিচ্ছে, বাবারে বৃষ্টি আসলে তোমার ঠান্ডা লাগবে, সর্দি কাশি হবে, হ্যাঁ আব্বা ননি একটু যাও না, একটু ছাতাটা নিয়ে যাও সাথে। আমি ভাবতাম না, আরে নাও না। মা যাওয়ার সময় বাচ্চাকে স্কুলে যাওয়ার সময় টিফিন বক্স দিয়ে দেয়, কেন? বাচ্চাটা যেন খায়। কয় নিতাম না, আমার বান্ধবীরা দেখলে কি করবো, আরে নাও না, নাও, কত কষ্ট করে দেয়, এরপর আবার টাকা দিয়ে দেয়, সে নিতেই না। এরকম আর কি উপদেশ বুঝায় আর কি, মানে এখনই করো, এটা করলে ভালো হয়, মানে ভালো হয় যদি এখন করো, মানে ভালো হয় যদি এখন খাবারটা খাও, ভালো হয় যদি নাস্তাটা খেয়ে যাও, ভালো হয় যদি ছাতাটা নিয়ে যাও। এই ক্ষেত্রে আমরা হেড বেটারের ব্যবহারটা আলোচনা করব। দেখো এই যে হেড বেটার, হেড বেটার, এই হেড বেটার মানে হচ্ছে ভালো হয়, মানে ভালো হবে বা বরং ভালো হবে, হ্যাঁ ভালো হবে, এরকম ক্ষেত্রে আমরা এই হেড বেটারের ব্যবহারটা করব। আরেকটা কথা মাথায় রাখো, হেড বেটারের পরে সব সময় ভার্বের 1 নাম্বার ফর্ম বসে। এখন তোমরা যারা জানো না স্যার আমরা তো ছোট মানুষ, ভার্বের 1 নাম্বার ফর্ম কি, ভার্বের 2 নাম্বার ফর্ম কি, এগুলো আমরা জানি না স্যার। তো যদি না জানো, স্যার আছি কেন? আমি তোমাদেরকে বেসিক থেকে পড়াবো, একটা টপিক আলোচনা করলে ওটা বেসিক থেকে পড়াবো, যেহেতু এটা ফ্রি ক্লাস, এখানে বেসিকের কোনো সুযোগ নাই। আমার কোর্সের মধ্যে আমি এগুলো বেসিক থেকে আলোচনা করব, কোনটাকে ভার্বের 1 নাম্বার ফর্ম বলে, কোনটাকে ভার্বের 2 নাম্বার ফর্ম বলে, কোনটাকে 3 নাম্বার ফর্ম বলে।
ওকে, তাহলে ভার্বের এক নাম্বার ফর্ম কি? যেমন এই যে টেক আছে, টেক, টুক, টেকেন। দেখো টেক, টুক, টেকেন, এই যে এটা হচ্ছে এক নাম্বার ফর্ম। প্রথম যেটা থাকে সেটা এক নাম্বার ফর্ম। আশা করি তুমি বুঝছো। তাহলে হেড ব্যাটারের পরে সবসময় ভার্বের এক নাম্বার ফর্ম মানে V1 বসে। ওকে, তারপরে এই যে দেখো সাবজেক্টের পরে হেড ব্যাটারটা বসে। তাহলে আমার এখানে শূন্যস্থান আছে, এরপরে ভার্বের এক নাম্বার ফর্ম। শূন্যস্থান আছে টক, ভার্বের এক নাম্বার ফর্ম। শূন্যস্থান আছে লিভ, ভার্বের এক নাম্বার ফর্ম। শূন্যস্থান আছে কল, ভার্বের এক নাম্বার ফর্ম। শূন্যস্থান আছে টেল, ভার্বের এক নাম্বার ফর্ম। অর্থাৎ আমি সব জায়গাতে দেখো ভার্বের এই এক নাম্বার ফর্ম কিন্তু অলরেডি পেয়ে গেছি। তার মানে হেড ব্যাটারের পরে যে ভার্বের এক নাম্বার ফর্ম বসে সেটা আমি নিশ্চিত হয়ে গেলাম। আস্তে আস্তে স্টুডেন্ট চলে যাচ্ছে, ক্ষুধা লাগছে কি করিব আর। ওকে, খাইতে গেছে। তাহলে আমরা এখানে কি বসাবো? দে হ্যাড বেটার টেক অ্যান আমব্রেলা। তাদের বরং বা তাদের আমব্রেলা বা ছাতা নেওয়াটা, তাদের ছাতা নেওয়াটা ভালো হবে। অর্থাৎ ভালো হয় তারা যদি ছাতা নেয় আর কি, বৃষ্টি হইতে পারে। ঠিক সেই ক্ষেত্রে আমরা কি বসাতে পারি এখানে? হ্যাড বেটারের ব্যবহারটা। এছাড়াও হি টক টু হার পলাইটলি, তাকে ভদ্রভাবে কথা বলা ভালো হবে। অর্থাৎ কোন একটা পরিবেশে যায়, তার মেজাজ উগ্র, সে কথা বলার মধ্যে তার কোনো মাধুর্যতা নাই, তখন কেউ একজনে শেখাই দিছে, তার অবশ্যই ভদ্রভাবে সেখানে কথা বলাটা ভালো হবে। ঠিক ভালো হবে বা ভালো হয় উপদেশ বা সতর্কতা বোঝাতে আমরা এখানে কিসের ব্যবহারটা করব? হ্যাড বেটারের ব্যবহারটা করব। এছাড়া একটু খেয়াল করে দেখো, উই হ্যাড বেটার লিভ নাও অর উই উইল বি লেট। আমাদের এখান থেকে চলে যাওয়া ভালো হবে, নাইলে দেরি হয়ে যাবে। আমাদের এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে, তা না হলে দেরি হয়ে যাবে। ধরলাম কলেজে যাচ্ছ তোমরা দুই বান্ধবী মিলে রাস্তার পাশে, এখন হুট করে ফুচকাওয়ালার ফুচকা খাইতে, ওনার ফুচকা বানাইতে বানাইতে, এটা এখানেও ফুচকার দোকানে গেলে একটু ধৈর্যের ব্যাপার স্যাপার যেটা সবার নাই, যেমন আমার নাই। ওই ফুচকার দোকানে গিয়ে অপেক্ষায় আসো, মামা ফুচকা দেন 2 প্লেট। এখন মামার তো অনেক কাস্টমার, মামা এরে দেয়, ওরে দেয়, হেরে দেয়, ওরে দেয়, তুমি অপেক্ষায় আসো, এদিকে স্কুলের কলেজের টাইম শেষ হয়ে যাচ্ছে, প্রথম পিরিয়ড শুরু হচ্ছে, এখন শুরু হচ্ছে, সে দিচ্ছে। এই জায়গাটা ধৈর্যের পরিচয়। মানে ফুচকার দোকানে গেলে অবশ্যই ধৈর্য লাগে। হ্যাঁ, এইখানে কেন? কারণ ওই সিরিয়ালে আসতে খাইলাম না, কিন্তু না খেয়েও থাকা যায় না। ঠিক সেই ক্ষেত্রে যে বলছে যে উই হ্যাড বেটার লিভ নাও, আমাদের এখন চলে যাওয়া দরকার, অর উইল বি লিভ। তাহলে আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, তা না হলে আমাদের কি হবে? দেরি হবে। এরপরে দেখো, ইউ হ্যাড বেটার কল হার নাও, তোমার তাকে এখনই ডাকা দরকার, বিফোর শি গেটস অ্যাংরি, তার রাগান্বিত হওয়ার আগেই, পূর্বেই তোমার তাকে ডাকা দরকার। কারণ তুমি তারা না ডাকলে সে রাগ করে। কলেজে যাইতে তোমার কোনো বান্ধবীকে যদি কল না দাও, সে কিন্তু রাগ করে। তার রাগ করার আগে তুমি তাকে ডাকা দরকার, মানে কি কল দেওয়া দরকার বা বলা দরকার, তাহলে সেটা বরং ভালো হবে। ওকে, ঠিক সেই সেন্সে আমরা এটা বসাবো। এরপরে শি হ্যাড বেটার টেল হিম দ্য ট্রুথ, তোমার তাকে সত্যটা বলে দেওয়া উচিত, তোমার তাকে সত্যটা বলা ভালো হবে, অধিকতর ভালো হবে। ঠিক সেই ক্ষেত্রে আমরা হ্যাড বেটারের ব্যবহারটা করাবো। যারা বুঝছো তারা লিখো ডান, যারা বুঝছো তারা লিখো ডান, যারা বুঝছো হ্যাড বেটারের ব্যবহারটা তারা লিখো ডান, যারা হ্যাড বেটারের ব্যবহারটা বুঝছো তারা লিখো ডান। হ্যাঁ, পাপড়ি তো থাকবেই, পাপড়ি অবশ্যই ফুচকা পছন্দ করে বেশি। হ্যাঁ, আজকের পিডিএফটা দিব, কারণ সবগুলা পিডিএফ তো রেডি, আজকেরটা দিব। হ্যাঁ, অনু বলতেছে স্যার, ও স্যার গো স্যার। আচ্ছা, যাই হোক, তোমরা অবশ্যই হ্যাড বেটারের ব্যবহারটা যদি বুঝে থাকো, আমি এরই সাথে তোমাদেরকে আরো কয়েকটা আছে, এগুলোর সাথে পরিচয় করাই দিব। তার আগে আমি তোমাদেরকে জাস্ট একটু আমাদের এই
তোমরা আমাকে অবশ্যই বলবা তোমাদের যদি কোনো পরামর্শ থাকে, কারণ আমি সবসময় আমার স্টুডেন্টের সাথে পরামর্শ করে কাজ করতে পছন্দ করি। দেখো আমরা এই প্ল্যানে ক্লাস নিতে চাচ্ছি, তোমরা একটু আমাকে বলবা, ভুল হলে অবশ্যই আমাকে বলবা যে স্যার আমাদেরকে অবশ্যই আপনি ইয়ে করবেন, সাপোর্ট করবেন। আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করি, তোমরাও আমাকে একটু সাপোর্ট করিও। আমি কি প্যাটার্নে তোমাদের এই যে ইংলিশের যে কোর্সটা, তোমরা সেই কোর্সের ব্যাপারে অবশ্যই জেনে গেছো গতকালকে। সেই কোর্সে ইংলিশ সেকেন্ড পেপারে তোমরা জানো টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। তো সেখানে আমি চেষ্টা করছি যে ইংলিশ সেকেন্ড পেপারে যে লেকচার প্ল্যানটা, এখানে 60টা লেকচার আমরা ক্রিয়েট করছি, অর্থাৎ টোটাল 60টা ক্লাস আমরা নিব। হ্যাঁ, গ্রামারের টোটাল 60 মার্ক। ওকে, তো আমরা একটু কিভাবে ক্লাসগুলো সাজাইছি দেখো। আমাদের প্রথম 1 নম্বরে আসে আর্টিকেল। আমরা আর্টিকেল থেকে টোটাল 4টা লেকচার রাখছি, 5 মার্কের আর্টিকেল। প্রথমে আর্টিকেল নিয়ে বেসিক ডিসকাশন, একেবারে বেসিক ক্লাস। আর্টিকেল কি, আর্টিকেল কোনগুলো, আর্টিকেল এগুলো কোথায় বসে, কোন জায়গায় বসে, কিভাবে বসে, এগুলো নিয়ে আমরা শুরুতে একটু আলোচনা করব, একেবারে বেসিক, সেটা প্রথম লেকচার। দ্বিতীয় লেকচারে আমরা এবার জটিল যে রুলস গুলো আর্টিকেলের যেগুলো প্যাসেজে আসে সেগুলো নিয়ে, এবং এক্সেপশনাল কিছু রুল আছে সেগুলো নিয়ে ফিল ইন দ্য গ্যাপে আলোচনা করব। এর পরবর্তী লেকচার 3-এ আমরা 2017 সাল থেকে 19 সালের বিগত বছরগুলোতে আসা যে প্রশ্নগুলো, সেই সেট প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। ওকে, এর পরের প্রশ্ন আমরা 2020 থেকে 2025 সালে আসা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের এক একটা এখানে ক্লাসের ডিউরেশন প্রায় 1 ঘন্টা প্লাস হয়ে যাবে। এই 4টা লেকচারে সম্পূর্ণ আর্টিকেল শেষ, সারা জীবনে আর্টিকেল শেষ। আর আর্টিকেল নিয়ে কোনো প্যারা নাই, কোনো ঝামেলা নাই, কোনো কিচ্ছু নাই। কেন? কারণ বিগত বছরের প্রশ্ন যখন সলভিং হবে, আমরা এই কোর্সের মধ্যে সবচেয়ে বেশি রাখছি বিগত বছরের প্রশ্ন সলভিং, সবচেয়ে বেশি রাখছি। খেয়াল করে দেখো তোমরা এখানে। এরপরে দেখো প্রিপজিশন নিয়ে আমাদের 5টা লেকচার রাখছি। অন্যান্য টিচাররা 1টা লেকচার রাখে, আমরা 5টা রাখছি। কেন? শুরুতে আমরা বেসিক গুলো নিয়ে আলোচনা করব, তারপরে কারেকশন, ইডিয়মস, ফ্রেজাল ভার্বস নিয়ে আলোচনা করব, এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন নিয়ে 1টা ক্লাস রাখছি, এরপরে বিগত বছরের প্রশ্ন সলভিং। ঠিক এইভাবে আমরা ওয়ার্ড এন্ড ফ্রেজ এখন যেটা চলতেছে যে ক্লাসটা, সেটা নিয়ে আমরা শুরুতে টপিক ভিত্তিক আলোচনা, এরপরে রুলস, এরপরে বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আমাদের আলোচনা। মোটামুটি দেখো আমাদের প্ল্যানটা কেমন। যদি পরামর্শ লাগে তোমরা আমাকে পরামর্শ দাও, আমি সেই পরামর্শ অনুযায়ী কাজ করব। আমি একটা টপিক শুধু পড়াইলে হবে না, এটা বেসিকে যেতে হবে আমাকে। কারণ সব পোলাপাইনের মেধা একরকম না, সব স্টুডেন্টের মেধা একরকম না, আমাকে বেসিক থেকে শেখাতে হবে। এরপরে আমি কমপ্লিটিং সেন্টেন্সের জন্য রাখছি 5টা লেকচার, যেখানে কন্ডিশনাল ফ্রেজ এন্ড ক্লজ নিয়ে রাখছি 1টা, প্র্যাকটিস রুলস প্র্যাকটিস নিয়ে রাখছি 1টা, আর বিগত বছরের প্রশ্ন সলভিং নিয়ে 2টা। টোটাল এখান থেকে 4টা ক্লাস। রাইট ফর্ম ভার্ব নিয়ে আমি রাখছি টোটাল 4টা ক্লাস, তোমরা একটু দেখে নিও ভালো করে। এরপরে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে দেখো, চেঞ্জিং সেন্টেন্সটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার মার্ক একটু মোটামুটি 5 মার্ক। এখানে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, এটাতে 10 মার্ক সম্ভবত, যাই হোক আমি 5 মার্ক লিখছি। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি যে রুলস গুলো সেগুলো নিয়ে আলোচনা আছে। এছাড়াও আমাদের এখানে আলোচনা আছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, ইন ডিটেলস রুলস নিয়ে। এছাড়াও আমাদের ডিগ্রি সেন্স নিয়ে আলোচনা হবে একটা ক্লাসে, ভয়েস সেন্স নিয়ে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে একটা ক্লাসে আলোচনা হবে। এরপরে বিগত বছরের প্রশ্ন 2017 থেকে 19 সালের প্রশ্ন এবং 2020 থেকে 2025 সালের প্রশ্ন নিয়ে আলোচনা বিগত বছরের। তো আমরা জানি কলেজের পরীক্ষা, তোমাদের একটা গোপন কথা বলে দেই, তোমরা যারা কলেজে ভর্তি হয়েছো, কলেজের কোনো প্রশ্ন স্যাররা নিজেরা ক্রিয়েটিভ ভাবে করে না। কলেজের মেজরিটি % প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকেই করে, এটা তোমাদেরকে আমি বলে দিছি। তোমরা যারা কলেজে পড়তেছো বা পড়বা, তোমরা অবশ্যই বিগত বছরের যে প্রশ্নগুলো সেগুলোতে বেশি প্রায়োরিটি দিবা, কারণ আমাদের বারবার প্রশ্নের প্যাটার্ন গুলো ওখান থেকে আসে। এই জন্য স্যারও এটাকে বেশি বেশি করে প্রায়োরিটি দিচ্ছি। এছাড়া আমাদের যে ন্যারেশন রয়েছে, ন্যারেশনে আমরা প্রথম ক্লাসে রাখছি ডিরেক্ট টু ইনডিরেক্ট, ইন ডিটেলস, এক্সপ্লানেশন, তারপরে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে। এরপরে আমাদের রুলস ভিত্তিক প্যাসেজ ন্যারেশন করার নিয়ম নিয়ে, এরপরে বিগত বছরের প্রশ্ন। এছাড়া আমরা প্রোনাউন রেফারেন্স, যেটা তোমাদের এখানে নতুন একটা টপিক, প্রোনাউন ইন ডিটেলস নিয়ে আলোচনা করব। আইডেন্টিফাইং প্রোনাউন ইন এ প্যাসেজ, প্যাসেজের মধ্যে প্রোনাউন খুঁজে বের করার সিস্টেম দেখাই দিব, এবং যেগুলো ভুল প্রোনাউন সেগুলো আমরা বিগত বছরের প্রশ্ন থেকে আইডেন্টিফাই করব। মডিফায়ার নিয়ে আমাদের 4টা ক্লাস রাখছি আমরা অবশ্যই, কানেক্টর নিয়ে আমাদের 4টা ক্লাস রাখছি, সিনোনিম, অ্যান্টোনিম নিয়ে আমরা 4টা ক্লাস রাখছি,
এরপরে পাংচুয়েশন মার্ক নিয়ে আমরা 3টা ক্লাস রাখছি। এবার রিটেন পার্ট নিয়েও কিন্তু আমরা ক্লাস রাখছি। দেখো লেকচার 54 তে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফর্মাল ইমেল লেটার অ্যাপ্লিকেশন। একটি অ্যাপ্লিকেশন দিয়ে অনেকগুলো অ্যাপ্লিকেশন লেখার নিনজা টেকনিক নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই প্যারা নেওয়ার কিছু নেই। এছাড়া আমাদের রিপোর্ট রাইটিং, তোমাদের পরীক্ষাতে বাংলা সেকেন্ড পেপারে যেমন প্রতিবেদন আসতো, এখানে আসে রিপোর্ট রাইটিং। তো আমরা রিপোর্ট রাইটিং নিয়ে 2টা ক্লাস রাখছি। একটা হচ্ছে প্রথম অবস্থায় লেখার নিয়ম, এটাও একটা দিয়ে অনেকগুলো লেখা যায়। একটা শুধু ফরম্যাট শিখতে পারলে অনেকগুলো রিপোর্ট লেখা সম্ভব একটা টেকনিক দিয়ে। এরপরে আমরা ইভেন্ট রিপোর্ট এবং অ্যাক্সিডেন্ট রিপোর্ট, এই রিপোর্ট দুইটাই পরীক্ষাতে বারবারই আসে, বিভিন্ন ঘটনা নিয়ে এবং অ্যাক্সিডেন্ট নিয়ে। এই 2টা রিপোর্ট আমরা তোমাদেরকে শীট দিয়ে দিব এবং ওই শীটের আলোকে তোমরা মুখস্থ করলে এখানে 8 মার্ক সহজে পাবা। এরপরে আসি প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ লেখার ক্ষেত্রে প্রথমে আমাদের টপিক সেন্টার সম্পর্কে ধারণা রাখতে হবে। টপিক সেন্টার, সাপোর্টিং আইডিয়াস, কনক্লুশন নিয়ে। এরপর কমন এইচএসসি টপিক, কমন এসএসসি তে এইচএসসি তে যেগুলো আসে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। এরপরে দেখো রাইটিং শর্ট কম্পোজিশন, এখানে একটি কম্পোজিশন দিয়ে অনেকগুলো কম্পোজিশনের লেখার নিয়ম আমরা এবং নিজের মতো করে কিভাবে বানিয়ে লিখতে পারো সেটার টেকনিক আমরা দেখাবো। তো এরপরে হচ্ছে আমাদের এক্সট্রা কিছু, যেমন লেকচার 59 এবং লেকচার 60, এটা দিয়ে আমরা ফুল সিলেবাস মডেল টেস্ট, অর্থাৎ আমরা পুরো সিলেবাস নিয়ে 2টা লেকচার এইভাবে দিব, ওইখানে সম্পূর্ণ টপিক একসাথে থাকবে, এরকম ক্লাস থাকবে। তো আশা করি তোমরা অনেকেই বিরক্ত হয়েছে আমার এই কোর্সের প্ল্যান দেখে। এত ক্লাস তোমাদের সাথে নিব, এইটার জন্য মাত্র এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য মাত্র 1250 টাকা। এই 2টা টপিকের জন্য বা 2টা সাবজেক্টের জন্য একেবারে কম টাকায়, যেটা কারো বাপের সাধ্য নাই এত কম টাকায় দেওয়া। যারা দিবে তারা পড়াবে না, তোমাদের এত ডিটেলস নিবে না। এরপরে দেখো আমাদের ফার্স্ট পেপারেরটা একটু তোমাদেরকে দেখাই, সময় বেশি আমি নিব না। 1 থেকে 15 পর্যন্ত লেকচার, সেখানের মধ্যে অবশ্যই আমরা তোমাদের পরীক্ষাতে ইউনিট 11 থেকে 1 থেকে 12 পর্যন্ত ইউনিটে যে প্যাসেজ গুলো আছে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা প্যাসেজ অর্থ সহ পড়াবো এবং শুধু পড়াইয়ে হবে না, এমসিকিউ এবং আনসারিং কোশ্চেন খুঁজে বের করে দিব। সিন প্যাসেজ 2 এর জন্য আমরা 4টা লেকচার রাখছি। এখানে প্রোসাট লেখার নিয়ম এবং সামারি লেখার নিয়ম নিয়ে ওই প্যাসেজ গুলো থেকে শুধু আমরা প্রোসাট করাবো এবং সামারি করাবো। 21 থেকে 24তম লেকচারে আমরা ফিল ইন দ্য গ্যাপ, এবং এখানে টোটাল আমরা 3টা লেকচার রাখছি ফিল ইন দ্য গ্যাপ করানোর জন্য, মানে এগুলো কিভাবে তোমরা আনসার দিবা। এরপর 25 থেকে 26 রিয়ারেন্সের জন্য লেকচার রাখছি। 27 থেকে 28 আমরা থিম, সাবস্টেন্স অফ পোয়েম এন্ড স্টোরির জন্য রাখছি। 29 থেকে 30 আমরা গ্রাফ এন্ড চার্টের জন্য রাখছি এবং 31 থেকে 36 প্যারাগ্রাফ, ইমেল, স্টোরি এবং লেটার রাইটিং এর জন্য রাখছি। যাই হোক, আমি তোমাদের সময় নষ্ট করলাম না। মোটামুটি ভাবে এই সব কিছুর জন্য তোমরা মাত্র 1250 টাকা দিয়ে 2টা সাবজেক্ট করতে পারবা। 1250 টাকা দিয়ে এই 2টা সাবজেক্ট ক্লাস রেকর্ড থাকবে 2027 সাল পর্যন্ত তোমাদের পরীক্ষাতে। যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষা পর্যন্ত মোটামুটি তোমাদেরকে বলে দিছি। যদি কেউ এই কোর্সটা করতে চাও আমি তোমাদেরকে বলে দিব, আমার সাথে যোগাযোগ করবা, অবশ্যই আমি তোমাদেরকে অ্যাড করে দিব আমাদের গ্রুপে। তো যাই হোক, আমি এবার আমার সেই লেকচারে চলে যাচ্ছি। শুধু দেরি করলাম, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, শুধু দেরি করলাম। আমাদের কোর্স হবে লাইভ ক্লাসে হবে। যাই হোক, এটার জন্য আমি দুঃখিত। তোমাদেরকে আমি আর কোর্সের কথা বলবো না বাবা, তোমাদের সময় নষ্ট করতেছি। আমি জাস্ট, যদি কেউ কোর্সে ভর্তি হতে চায়, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এই কষ্ট করে এই যে হোয়াটসঅ্যাপ, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদেরকে দিয়ে দিচ্ছি। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবা যে স্যার আমি ভর্তি হতে চাই। যত তাড়াতাড়ি ভর্তি হবো তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো, কারণ আমাদের সিট গুলো সবসময় লিমিটেড থাকে। হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করে তুমি ভর্তি হয়ে যাবা, দেরি করবা না। আশা করি ইনশাল্লাহ খুব শীঘ্রই তোমরা ভর্তি প্রক্রিয়াটা সম্পন্ন করবা। আমার এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখো। এবার আমি আমার রুলসে চলে যাচ্ছি। তোমাদের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। কেউ রাগ করছে না আমার উপরে, রাগ করিও না। স্যারে তোমাদেরকে বলছি, আসলে ছাত্র তোমাদের খেদমতেই থাকতে চাচ্ছি, তাই না? হ্যাঁ, মানে অল্প টাকা দিয়ে যেন তোমাদের এই সিলেবাসটা আমি শেষ করাইতে পারি, কলেজে যেন তুমি আর প্যারা না নাও, কলেজটা যেন খুব ভালো মতো এনজয় করতে পারো, এই জন্য স্যার এই কাজগুলো করি তোমাদের জন্য। কেউ বদদোয়া দিও না, কেউ বলবো না স্যার আপনি আমাদের সময় নষ্ট করছেন, আপনি আলোচনার মধ্যে চলে যান। আমি চলে যাচ্ছি এখনই, শুধু নাম্বারটা তোমরা একটু তুলে রাখো ইনশাল্লাহ। আমার কথা কেউ তোমরা মনে কিছু নিও না, আসলে স্যারে তোমাদের ভালোর জন্যই বলছি আর কি। যাই হোক, আশা করি তোমরা আমার অবশ্য অনেক ভালোবাসার মানুষ, কেউ কিছু মনে কষ্ট নাও নাই। আচ্ছা, যাই হোক, পরবর্তী ক্লাস আমাদের আবার হবে সোমবারে।
আজকের পরে। এইবার আমরা as soon as এর ব্যবহারটা নিয়ে আলোচনা করব। দেখো এই as soon as এর ব্যবহারটা একটু ভালো করে আলোচনা করব, কারণ এটা পরীক্ষাতে আসে। এই as soon as মানে কি? as soon মানে as হচ্ছে মাত্রই, যেমন দেখা মাত্রই সে চলে গেল, কথা বলা মাত্রই সে সালাম দিল, হ্যাঁ, তারপরে হচ্ছে কি খাওয়া মাত্রই বমি চলে আসলো, তারপরে কি দেখা মাত্রই সে চলে গেল, অর্থাৎ বাচ্চাটা কান্না করতেই মানিয়ে নিল, হ্যাঁ। তো এই যে আমি বাসায় ঢুকতে না ঢুকতেই সে চলে আসলো, মানে ঢোকা মাত্রই সে চলে আসলো, যে মাত্রই কোনো কাজ শীঘ্রই হয়েছে এরকম। মাথায় রাখবা এই যে as soon as দুটি ক্লজেই একই টেন্স হয়, অর্থাৎ এই দিকে যদি প্রেজেন্ট টেন্স হয়, তাহলে এই দিকেও হবে প্রেজেন্ট টেন্স। as soon as যুক্ত সেন্টেন্সের দুইটা কি হবে, দুইটি ক্লজে একই টেন্স হবে। এইদিকে যদি ফার্স্ট টেন্স হয় তাহলে এই দিকেও ফার্স্ট টেন্স হবে, দুইটা ক্লজে একই টেন্স হবে। এবার আমরা একটু উদাহরণ দিই, তার আগে আমরা একটু সূত্রটা দেখি। ধরলাম as soon as বসলো, এরপরে সাবজেক্ট ভার্ব একই, টেন্স একই, মাঝখানে একটা কমা থাকবে, আবার সাবজেক্ট ভার্ব, অর্থাৎ এই ভার্বটা যদি ফার্স্ট টেন্সে হয় এটাও ফার্স্ট টেন্সে হবে, এইটা যদি প্রেজেন্ট টেন্সে হয় এটাও প্রেজেন্ট টেন্সে হবে, এইটা যেই টেন্সে এইটা ঠিক সেই টেন্সে হবে। মাঝখানে একটা কি বসবে, কমা বলবে, কমার জায়গায় as soon as ক্লজটা ওই দিক দিয়েও থাকতে পারে, তাহলে কিন্তু এই as soon as টা মাঝখানে চলে যাবে। ওকে, তাহলে আমরা দেখি এইখানে the bell rings প্রেজেন্ট টেন্স, the students come প্রেজেন্ট টেন্স। দেখো এই যে rings প্রেজেন্ট টেন্স, come প্রেজেন্ট টেন্স, এডো প্রেজেন্ট টেন্স, এডো প্রেজেন্ট টেন্স, দুইটাই কিন্তু প্রেজেন্ট টেন্স, দুইটাই কি প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। দুইটা যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে আমরা এখানে কি বসাবো, অবশ্যই as soon as বসাবো, as soon as বসাবো। as soon as the bell rings, বেল বাজতে না, বেল বাজা মাত্রই the students come out, স্টুডেন্ট বেরিয়ে চলে আসলো, মানে বাইরে চলে গেল আর কি, বাইরে চলে আসলো। তাহলে দেখো দুইটাই কিন্তু প্রেজেন্ট, এটাও প্রেজেন্ট এটাও প্রেজেন্ট, তাহলে এখানে কি বসবে as soon as। এরপর একটা এখানে সি প্রেজেন্ট, টেল প্রেজেন্ট, এইটাও প্রেজেন্ট এইটাও প্রেজেন্ট, এই দুইটা ভার্ব প্রেজেন্ট, মাঝখানে কি কমা, দুই দিকে প্রেজেন্ট, মাঝখানে কমা থাকলে as soon as এর ব্যবহার, দুই দিকেই ফার্স্ট টেন্স মাঝখানে কমা as soon as এর ব্যবহার, দুই দিকেই প্রেজেন্ট টেন্স মাঝখানে কমা as soon as এর ব্যবহার। আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো। এবার আসি, কমা আছে, হ্যাঁ আছে, এন্টার্ড ভার্বের ফার্স্ট ফর্ম, তারপর হচ্ছে স্টোরড ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে দুই দিকেই ভার্বের ফার্স্ট ফর্ম, মাঝখানে কমা, as soon as এর ব্যবহার, as soon as এর ব্যবহার। as soon as the teacher entered, the students stood up, স্টুডেন্ট শিক্ষক ঢুকতে না ঢুকতে বা স্টুডেন্ট ক্লাস টিচার ক্লাসে ঢুকা মাত্রই স্টুডেন্ট দাঁড়িয়ে গেল, তার মানে কোনো একটা কাজ হওয়ার সাথে সাথে আরেকটা কাজের সম্পর্ক, একটা হওয়ার সাথে সাথে আরেকটা হওয়া, ঠিক সেই ক্ষেত্রে আমরা as soon as এর ব্যবহারটা দিব। ওকে, এবার এছাড়াও আমরা দেখি the teacher, এটা তো বললাম, ড্যাশ she finished the song, সে গানটি শেষ করা মাত্রই everyone clapped, সবাই হাততালি দিল, হাততালি দেখছো, সবাই কি দিবে, হাততালি। তাহলে এই যে ক্লাপড মানে হচ্ছে হাততালি দেওয়া, তাহলে ক্লাস শেষ করা না করতে না করতে, মানে তার গান শেষ হতে না হতেই সবাই হাততালি দিল, তাহলে আমরা এখানে কিসের ব্যবহারটা করব, এই as soon as এর ব্যবহারটা করব। তাহলে তোমরা আমাকে বলো স্যার as soon as done, তোমরা আমাকে বলো স্যার as soon as done, এটা না লিখতে পারলে শুধু ডান লিখো, শুধু ডান, শুধু ডান লিখো, শুধু ডান লিখো। ক্লাস আর 12 মিনিট পরেই শেষ, আর 12 মিনিট পরে ক্লাস শেষ, আর 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো, আর 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব, আর 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে। ওকে, আর 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে।
আমাদের কোর্স লাইভ ক্লাসে হবে। ওকে, আর 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ করব। আমি দেখতে পাচ্ছি আদিম হাসান, না স্যার কেন রাগ করবো স্যার, আপনি আমাদের জন্য অনেক পরিশ্রম করেন স্যার, আমরা আপনাকে অনেক ভালোবাসি, অসংখ্য ধন্যবাদ। ওকে, আমাদের মুসলিমা কিন্তু ভর্তি হয়ে গেছে আমাদের কোর্সে, অসংখ্য ধন্যবাদ। ওকে, আমরা এই অ্যাজ সুন অ্যাজ এর ব্যবহারটা নিয়ে আলোচনা করলাম। এইবার আমরা আলোচনা করব নো সোনার হেড। তো নো সোনার হেড নিয়ে এত প্যারা নেওয়ার কিছু নাই, সবের অর্থ সেম। নো সোনার হেড সেখানেই পড়বে যে সেন্টেন্সে একটা দেন থাকবে, স্কার্সলি হেড সেখানেই পড়বে যে সেন্টেন্সে একটা হোয়েন থাকবে, তারপর হার্ডলি হেড সেখানেই পড়বে যেখানে একটা হোয়েন থাকবে। একেবারেই সহজ একটা জিনিস। অর্থাৎ নো সোনার হেড এর পরে দেন ডট ডট দেন, স্কার্সলি হেড এর পরে হোয়েন বসে, হার্ডলি হেড এর পরে কিন্তু হোয়েন বসে। এই জাতীয় স্ট্রাকচার দ্বারা যেতে না যেতেই, খেতে না খেতেই, করতে না করতেই, দিতে না দিতেই, দেখতে না দেখতেই এরকম একটা সেন্স দেয়। ওকে, যেমন খেতে না খেতেই, পৌঁছাতে না পৌঁছাতে ইত্যাদি অর্থ প্রকাশ করে। দেন বা হোয়েন এর পূর্বে অবশ্যই ফার্স্ট পারফেক্ট টেন্স এবং পরের অংশে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। তো আমরা একটু তোমাদেরকে দেখাচ্ছি সেই জিনিসটা, দেখো মনোযোগ দাও। এটাতে আমি বেশি একটা, এটাতে হাইস্ট 1 মিনিট সময় নষ্ট করবো, এর বেশি সময় নষ্ট করবো না। দেখো এখানে কি আছে, হোয়েন আছে। তুমি একটু বিষয়টা বুঝতে চেষ্টা করবা। এখানে কি আছে স্যার, হোয়েন আছে। তাহলে হোয়েনের আগে তুমি অবশ্যই এখানে কি বসাবা, হার্ডলি হেড। কি বসাবা, হার্ডলি হেড অথবা স্কার্সলি হেড। হার্ডলি হেড বা স্কার্সলি হেড, হার্ডলি হেড বা স্কার্সলি হেড বসাবা। ঠিক আছে, কেন স্যার, হোয়েন আছে বলে। এরপরে স্যার এখানে কিন্তু দেন আছে, তাহলে দেন থাকলে তুমি অবশ্যই কি বসাবা, শুরুতে। এগুলা মাথায় রাখতে হবে, সবসময় এগুলো শুরুতে বসে, শুরুতে। এখানে হোয়েন, শুরুতে শূন্যস্থান হার্ডলি হেড বা স্কার্সলি হেড। এখানে দেন, শুরুতে শূন্যস্থান, অবশ্যই এখানে কি হবে, নো সোনার হেড। কি হবে, নো সোনার হেড। কি বসবে, নো সোনার হেড। এরপরে দেখো এখানে দেন আছে, তার মানে শুরুতে শূন্যস্থান, কি বসাবা, নো সোনার হেড। কি বসাবা, নো সোনার হেড, নো সোনার হেড। এরপরে দেখো এখানে শূন্যস্থান, এখানে হোয়েন, স্কার্সলি বা হার্ডলি হেড, স্কার্সলি বা হার্ডলি হেড। কি এটা বুঝবে না? একেবারে সহজ। শুরুতে শূন্যস্থান থাকবে, শুরুতে কি থাকবে, শূন্যস্থান থাকবে, আর মাঝখানে দেন বা হোয়েন, দেন বা হোয়েন। হোয়েন থাকলে স্কার্সলি হেড বা হার্ডলি হেড, আর দেন থাকলে নো সোনার হেড। আরেক জায়গায় তো দেন তোমাদেরকে পড়াইছিলাম, মনে আছে না, ওই যে উড রেদারের ক্ষেত্রে। তবে সেটা হচ্ছে সাবজেক্টের পরে শূন্যস্থান থাকলে, শুরুতে সাবজেক্ট তারপরে শূন্যস্থান থাকলে সেখানে আমরা উড রেদার বসাবো যদি উক্ত সেন্টেন্সে দেন থাকে। তো এইটা হচ্ছে এই দেন আর ওই দেনের মধ্যে পার্থক্য আছে, কিন্তু এটা শুরুতে শূন্যস্থান আর ওটার শূন্যস্থানটা হবে সাবজেক্টের পরে। আশা করি বুঝছো। ডান লিখো, সবাই ডান লিখো। আমার ক্লাস সবাই ডাউনলোড করতে পারবা, অবশ্যই ডাউনলোড করতে পারবা। কেন ডাউনলোড করতে পারবা না? অবশ্যই ডাউনলোডের সিস্টেম তোমাদেরকে শেখাই দেব। সবাই বলো ডান। এইবার আমরা আনলেস এর ব্যবহারটা একটু করি। আনলেস, আনলেস অর্থ হচ্ছে যদি না, যদি না। আনলেস অর্থ কি, যদি না, যদি না বা না হলে। এটা ইফ নট এর বিপরীত। ইফ অর্থ যদি, আর নট অর্থ না, যদি না। আনলেস হচ্ছে ইফ নট এর বিপরীত। ওকে, এবার এটা নিয়ে একটু আলোচনা করি। তোমাদের তো ধৈর্য আছে মাশাআল্লাহ, এখনো 80 জন স্টুডেন্ট আমার ক্লাসে উপস্থিত আছে। একটু দেখো, দেখো একটু বুঝো। আনলেস, তারপরে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব। তো আনলেস তো শুরুতেই বসে, একেবারে শুরুতেই তো আমরা জানি আনলেস বসে, অবশ্যই বসে, অবশ্যই বসে। দেখো, আনলেস ইউ স্টাডি ইউ উইল ফেল। যদি তুমি পড়াশোনা না করো তুমি ফেল করবা। তাহলে যদি তুমি পড়াশোনা না করো তুমি কি করবা, ফেল করবা। তাহলে এখানে কি বসাবা, আনলেস। এরপরে আনলেস ইট রেইনস, যদি বৃষ্টি হয়, উই উইল গো টু দ্য পার্ক, আমরা পার্কে যাব। যদি বৃষ্টি না হয় আমরা কোথায় যাব, পার্কে যাব। তাহলে এখানে যদি না এর ব্যবহারটা হয়েছে। এরপরে আনলেস শি অ্যাপ্লাইজ, যদি সে অনুতপ্ত না হয়, যদি সে ক্ষমা না চায়, আই ওন্ট ফরগিভ হার, আমরা তাকে মাফ করব না। তাহলে আনলেস শি অ্যাপ্লাইজ, যদি সে অনুতপ্ত বা ক্ষমা না চায়, কি করব, যদি সে অনুতপ্ত হয়, তাইলে যদি না সে অনুতপ্ত হয়, আই ওন্ট ফরগিভ হার, আমি তাকে ক্ষমা করব না। এরপর একটা দেখো, আনলেস ইউ হারি,
যদি তাড়াতাড়ি করো ইউ উইল মিস দ্য ট্রেন, যদি তাড়াতাড়ি না করো, হ্যাঁ যদি দ্রুত না করো তাহলে তুমি ট্রেন মিস করবা। পরেরটা হচ্ছে আনলেস দে ইনভাইট মি, যদি আমাকে তুমি ইনভাইট না করো, আই ওন্ট অ্যাটেন্ড দ্য পার্টি, আমি পার্টিতে অ্যাটেন্ড করব না। এটা হচ্ছে যদি না এর ব্যবহারটা। ওকে, তবে এটা বিষয়টা হচ্ছে একেবারে সহজ, শুরুতেই বসবে। তাহলে এখানে আমাদের কি হবে, দেখো তুমি বলবা যে স্যার কি কোন as soon as এর মধ্যে তো একই রকম, শুরুতে আমরা বসাইছি কিন্তু স্যার এখানে কমা, শুরুতে বসাইছি এখানে কমা, কিন্তু ওখানে বললাম দুইটা একই টেন্স থাকবে, এটাতে আলাদা আলাদা টেন্স। দেখো স্টাডি এবং উইল ফিউচার, এখানে রেঞ্জ, এখানে উইল ফিউচার, হ্যাঁ এখানে প্রেজেন্ট, এখানে কি ফিউচার। তাহলে এই যে দেখো একটা টেন্সের একটা ব্যাপার স্যাপার কিন্তু আছে। এরপরে শেষেরটা, একেবারে শেষেরটা, এটার মধ্যে আমরা যেটা নিয়ে আলোচনা করব, হ্যাঁ বোর্ড প্রশ্ন নিয়ে এই টেন্স, এটার একটা ক্লাস আমরা নিব, এবং এটার ক্লাসটা আমরা নিব আগামী সোমবারে নিব, এটার উপর একটা ক্লাস। তোমরা কি বিরক্ত হচ্ছ? আমার আর দুইটা রুলস আছে, এটাকে আমি শেষ করাই দিব, আমাকে একটু বলো। হ্যাঁ এই যে অডিও মাইন্ড আছে, তারপরে শেষ, আমি কি শেষ করাই দিব? তোমাদের লাভ হবে, কারণ একটা টপিক মানে একটা ওয়ার্ড বা একটা ফ্রেজও যেন বাদ না পড়ে। তোমরা হয়তো একটু বিরক্ত হচ্ছে, অনেকক্ষণ সময় হচ্ছে ক্লাসের মধ্যে, হ্যাঁ আমি কি ক্লাসটা বাদ দিয়ে দিব? আমাকে বলো তো। হ্যাঁ এটা নিয়ে সোমবারে আমাদের একটা ক্লাস হবে, এটার বোর্ড প্রশ্ন নিয়ে আমাদের সোমবারে আমরা একটা ক্লাস নিব। ওকে, আল্লাহ যদি বাঁচে আমরা সোমবারে একটা ক্লাস নিব। তোমরা কি বিরক্ত হচ্ছ কিনা আমার একটু বলো তো। হ্যাঁ আমরা শেষ করাই দিব, আর দুইটা আছে, শেষ করাই দেন। ওকে, এর দুইটাই করাবো, এরপরে আমরা তোমাদেরকে ছুটি দিয়ে দিব। হোয়াটস ইট লাইক, তারপরে ভার্বের সাথে কিন্তু আইএনজি, তো ভার্বের সাথে আইএনজি হলে অবশ্যই সেটা জেরান্ট হয়। তো হোয়াটস ইট লাইক মানে কি, কোন রোমাঞ্চকর কাজ, মানে কোনো কিছু জানতে চাওয়া হয়। কেমন, বন্ধু তুই যে বিমানে উঠছিস কেমন লাগছে রে? আচ্ছা তোরা যে কক্সবাজার গেছিস কেমন লাগছে? আচ্ছা তুই যে প্রথম দিন কলেজে গেছিস কি অবস্থা, কেমন লাগছে? এটা তো আমি তোমাদের কাছে জানতে চাইবো। অথবা আমি সহজে যদি বলি, সে যে প্যারাশুটিং করছি কেমন লাগছে, অনুভূতিটা কেমন? নৌকাতে ভ্রমণ করার অনুভূতিটা কেমন? আচ্ছা রাতের বেলা গাড়ি চালাইতে কেমন লাগে? তো দেখো সবকিছু হচ্ছে একটা অনুভূতি জানতে চাওয়া, যেটা কেমন বা কি রকম লাগে। ঠিক সেই ক্ষেত্রে আমরা হোয়াটস ইট লাইক এর ব্যবহারটা করব। তো মাথায় রাখতে হবে শুরুতে শূন্যস্থান এবং শেষে আইএনজি। দেখো শুরুতে শূন্যস্থান থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এবং মাথায় রাখতে হবে শূন্যস্থানের পরে কিন্তু ভার্বের সাথে আইএনজি হবে, শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি। আমি আবার একটু সহজে বলি, শূন্যস্থান আছে, ভার্বের সাথে আইএনজি আছে, শেষে প্রশ্নবোধক চিহ্ন। আগে বুঝো, শুরুতে শূন্যস্থান, ভার্বের সাথে আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। শুরুতে শূন্যস্থান, ভার্বের সাথে আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। যদি এইটা থাকে তাহলে তুমি মনে মনে চিন্তা করবা স্যার এখানে হোয়াটস ইট লাইক বলবো। তবে একটু খেয়াল রাখতে হবে আসলে কি রোমান্টিকতা আছে কিনা, রোমান্টিকের একটা ছোঁয়া আছে কিনা, কোনো অনুভূতি জানতে চাওয়ার ফিলিংসটা আসে কিনা এখানের মধ্যে, সেটা তোমাকে খেয়াল করতে হবে। দেখো এটা কেমন বা কি রকম লাগে। এবার আমি দেখি, শুরুতে শূন্যস্থান আছে, তারপরে ভার্বের সাথে আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। শুরুতে শূন্যস্থান আছে, ভার্বের সাথে আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। শুরুতে শূন্যস্থান আছে, ভার্বের সাথে আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। শুরুতে শূন্যস্থান, ভার্বের সাথে আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। এটার নাম কি কেউ বলতে পারবা নি? এটার নাম কি দেখে কমেন্ট করো তো, এটার নাম কি? আচ্ছা তাহলে আমরা বুঝলাম এখানে কি হবে, হোয়াটস ইট লাইক। তাহলে এটা কেমনে হবে, দেখো হোয়াটস ইট লাইক লিভিং ইন ঢাকা। এটা ঢাকা শহরে থাকতে কেমন রে লাগে? শুনছি ঢাকা শহর নাকি অনেক যানজটের শহর। আচ্ছা ঢাকা শহরে থাকতে কেমন লাগে, দেখো ওটা জানতে চাইছি আর কি, এটা কেমন বা কি রকম লাগে। ওকে, তাহলে আমরা ঠিক সেখানে হোয়াটস ইট লাইক বসাবো। এবার আসি হোয়াটস ইট লাইক ভিজিটিং কক্সবাজার। এটা কক্সবাজার ভ্রমণ করাটা কেমন রে, কক্সবাজার ভ্রমণ করলে কেমন লাগে রে, ঠিক এখানে আমরা হোয়াটস ইট লাইক এর ব্যবহারটা বসাবো। এরপরে হোয়াটস ইট লাইক ড্রাইভিং এট নাইট। আচ্ছা রাতের বেলা গাড়ি চালাইতে কেমন রে লাগে, কেমন মানে একটা ফিলিংস অনুভব হবে, এটা কেমন বা কি রকম লাগে, ঠিক আমরা এটা লিখবো। এরপর একটা হচ্ছে দেখো বিইং ইন লাভ, এর ভালোবাসা বা প্রেমে পড়তে কেমন রে লাগে, এর প্রেমে পড়ার অনুভূতিটা কেমন রে। দেখো
এই প্রেমে পড়ার মানে অনুভূতিটা কেমন এটা জানতে চাইছি আর কি, এটা কেমন লাগে। তাহলে আমরা বলবো হোয়াটস ইট লাইক বিইং ইন লাভ, প্রেমে পড়ার অনুভূতিটা কেমন, প্রেমে পড়লে কেমন লাগে, মজা কেমন লাগে, বুক কি দুপ দুপ করে কিনা, হ্যাঁ মিস করো কিনা, এই ডে একটু জানতে চাইছি, মানে এটা কেমন লাগে, কি রকম অনুভূতি। ঠিক সেই ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই হোয়াটস ইট লাইক এর ব্যবহারটা করব। ওকে, হ্যাঁ এটার নাম কি বাঁশ, এটার নাম কি বাঁশ। ও দেখছো প্রজাপতির ছোঁয়া সব ভালো, কেমনে এরা তো সব ভালোবাসা বুঝে গেছে। হ্যাঁ দেখছো কত সুন্দরই লিখতে আছে, হায় 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 হায়, এই জাতি কি করবো রে, এরা অনেক তো বুঝে গেছে। হ্যাঁ দেখেন মো লেখছে স্যার এটা বাঁশ, দেখছো হায় 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 রে, বুড়াজ দেখছো কত সুন্দরই লিখছে লাভ এবং ভালোবাসা। আফরিনও বলছে ভালোবাসা, দেখছো, আর তো সামিয়ানো এটা জানতে পারিনি, সরি। হ্যাঁ আজকে টপিক শেষ, আর নাই। ওকে, হ্যাঁ ভালো ভাষা, হ্যাঁ ওকে। বৃষ্টি বলতেছে ভালো ভালো ভাষা, আর সায়রা লোবনা। ওকে তাহলে আমি দেখলাম সবাইকে। আচ্ছা তো এখন বিষয়টা তো বুঝছো, সবাই তো বিষয়টা এখন বুঝছো তাই না? এবার বিষয়টা বুঝলে দেখো এ এনে কেমন লাগে, আর এ অডিও মাইন্ড, এটাও সেম সূত্র, সেম। শুরুতে শূন্যস্থান, ভার্বের সাথে আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন। দেখো এটাও সেম সূত্র, কিন্তু আগেরটার মধ্যে কেমন লাগে, প্রেম করতে কেমন লাগে, হ্যাঁ এটা করতে কেমন লাগে, এইটা করতে কেমন লাগে। ওইটা কেমন, এইটা কেমন, ওইটা কেমন, ওইটার হইলো এইটা ছিল ওই সিস্টেমে, কিন্তু এইটার মধ্যে হচ্ছে আপনি কি আপত্তি করবেন, আপনি কি কিছু মনে করবেন, মানে এটা দ্বারা অনুরোধ, বিনীত জিজ্ঞাসা। ভাই মানে বাসের মধ্যে উঠছো, তো বাসের মধ্যে ওঠার পরে সামনে জানালাটা খুলতে হবে, এখন তুমি বলো ভাই কিছু মনে না করলে আমি জানালাটা খুলতে পারি, এই যে প্রশ্ন করতেছো বিনয়ের সাথে যদি কোনো প্রশ্ন করো, ঠিক সেই ক্ষেত্রে উড ইউ মাইন্ড হবে। হ্যাঁ তবে এটাও ভার্বের সাথে আইএনজি, শেষে প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু ওইটার মধ্যে ফিলিংসটা জানতে চাওয়া হয়। আর এটার মধ্যে বলা হয় যে আপনি কিছু মনে করবেন, আচ্ছা এক কাপ চা খাইলে, কিছু মনে না করলে এক কাপ চা খেতে পারি কি আমরা একসাথে, কিছু মনে না করলে কি জানালাটা খুলতে পারি, কিছু মনে না করলে কি দরজাটা বন্ধ করতে পারি, কিছু মনে না করলে আপনার নামটা জিজ্ঞেস করতে পারি। তাহলে এই যে দেখো, খেয়াল করে দেখো, বিনয়ের সাথে প্রশ্ন করা অর্থে এবং বিনীত অনুরোধ করার ক্ষেত্রে আমরা অডিও মাইন্ড বসাবো। কি বসাবো? অডিও মাইন্ড। এইবার দেখো এখানে বসাবো অডিও মাইন্ড, অডিও মাইন্ড, অডিও মাইন্ড। অডিও মাইন্ডের পরে কি? ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে কি? আইএনজি। এই যে দেখো ওপেনিং দা উইন্ডো, জানালাটি খুললে আপনি কি কিছু মনে করবেন, বা কিছু মনে না করলে জানালাটি খুলতে পারি। দেখো বিনীত অনুরোধ করতেছে। পরেরটা, উড ইউ মাইন্ড হেল্পিং মি উইথ মাই হোমওয়ার্ক, কিছু মনে না করলে আপনি কি আমাকে আপনার মানে হোমওয়ার্কে সাহায্য করতে পারেন, মানে বিনীত ভাবে জিজ্ঞাসা করা আর কি। এরপরে উড ইউ মাইন্ড ওয়েটিং ফর এ ফিউ মিনিটস, আপনি কি আমার জন্য, কিছু মনে না করলে আপনি কি আমার জন্য কিছু সময় অপেক্ষা করতে পারেন। দেখো বিনীত রিকোয়েস্ট বা বিনীত অনুরোধ করার ক্ষেত্রে আমরা অডিও মাইন্ডের ব্যবহারটা করব, অডিও মাইন্ডের ব্যবহারটা করব। ঠিক আছে, আশা করি তোমরা এই জিনিসটা। এরপর আমাদের আর কোনো রুলস নাই, আমাদের যেটা আছে সেটা হচ্ছে কোর্সের, ইংলিশ ক্লাস কোর্সের যে লেকচার প্যাটার্নটা, আমাদের 20 তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। ক্লাস পরিচালনা করবে এই ভদ্রলোক, অবিচার নাম তার। হ্যাঁ, তাহলে তোমরা চিনো কিনা। এরপরে দেখো মোট 60 প্লাস 50টা, আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের জন্য 60টা ক্লাস, ইংলিশ ফার্স্ট পেপারের জন্য 50টা ক্লাস। ওকে, প্রতিটি ক্লাসে 1 ঘন্টা 30 মিনিট করে, সপ্তাহে 4 দিন ক্লাস। কোর্সের মেয়াদ 5-6 মাস হবে। মোট 30টি পরীক্ষা হবে, পরীক্ষাগুলো গুগল ফর্মে হবে। সব এখানে দেওয়া আছে মাত্র 1250 টাকা দিয়ে। এখানে যে কোনো নাম্বারে, অথবা আমি তোমাদেরকে যে নাম্বারটা দিব এখন, ওই নাম্বারে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা। আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে, অথবা এখানে দেওয়া কোনো নাম্বারে তোমরা যোগাযোগ করে নিবা, তাইলে হবে, কোনো প্যারা নাই। ক্লাস এখন শেষ হয়ে যাবে। কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো, কলেজ সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করো। ওকে, এই নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমরা তোমাদের আসনটা অবশ্যই ফিল আপ করে নিবা। যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করো।
এখন আমরা কি দিব, ছুটি দিয়ে দিব। তো আজকের ক্লাসটা কেমন লাগছে তোমাদের কাছে একটা অনুরোধ, সবাই একটা একটা করে কমেন্ট করো আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে। আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে একটু তোমরা কমেন্ট করো। আজকের ক্লাসটা তোমার কাছে কেমন লাগছে একটু কমেন্ট করো। আমি ক্লাসটা শেষ করে দিব, 1 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব। আগের পিডিএফ আর এই পিডিএফ একসাথে দিব, আগের পিডিএফ এবং এই পিডিএফ একসাথে দিব। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি আমাদের শুভজিৎ বিশ্বাস ভালো লাগছে স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আজকে একটু নেট প্রবলেম করে নাই, যাক আলহামদুলিল্লাহ। তারপরে হচ্ছে আমি দেখতে পাচ্ছি স্যার আমি কমার্স কলেজে আসছি, আচ্ছা আলহামদুলিল্লাহ। স্যার আলবি বলছে স্যার সেই, তামান্না সুলতানা স্যার খুবই ভালো লাগছে, আফরিন সুলতানা স্যার অনেক ইজি লাগছে বুঝছি, তমা বণিক বলছে অনেক ভালো লাগছে, অমিত কুমার বলছে স্যার দয়া করে পিডিএফটা দিয়ে দিব। নাদিয়া বলতেছে স্যার ভালো লাগছে, মিতু বলতেছে স্যার ভালো লাগছে, ইয়াসমিন ভালো লাগছে, তামান্না সুলতানা খুব ভালো লাগছে, জিয়ান ভালো লাগছে। আমরা মোহাম্মদ আলী খান স্যার আইসিটি কখন কোন দিন হবে বলেন না। আমাদের আইসিটি তো কোর্সে হয়, আমরা আইসিটির উপরে প্রায় 17-18টা ফ্রি ক্লাস নিচ্ছি, এখন আমরা সরাসরি কোর্সে ক্লাসগুলো নেই আর কি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি ফারিয়া তাসনিম নিশাদ জি আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো লাগছে। আলবি বলতেছে আই লাভ ইউ, অসংখ্য ধন্যবাদ আলবি তোমাকে। এমডি আব্দুল আউয়াল শিকদার খুব ভালো লাগছে। আর সায়রা শারমিন বলতেছে স্যার ভালো লাগছে, আরো এরকম ইংলিশ অনেক ইজি ছিল। আচ্ছা যাই হোক, সবাই ব্যাগ নিয়ে চলে যাও, অনেক ভালো লাগছে। আমাদের নৌসিন এনামুল হাসান শিকদার স্যার আজকের ক্লাসটি অসাধারণ ছিল। আফরিন সুলতানা আলহামদুলিল্লাহ স্যার ভালো লাগছে। মোহাম্মদ আলী খান আইসিটির ব্যাপারে কথা বলতে চাচ্ছে, এই নাম্বারে যোগাযোগ করলে আমি আইসিটিতে যুক্ত করে দিব। জান্নাতুল ফেরদাউস ফিয়া স্যার ক্লাসটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এনএস রিকা আলহামদুলিল্লাহ ভালো লাগছে স্যার। বাকি বিল্লাহ স্যার অনেক ভালো লাগছে ক্লাসটি, অসংখ্য ধন্যবাদ। আফরোজা স্যার সেই হয়েছে ক্লাসটি। সাজ্জাদ বলছে স্যার ভালো লাগছে। নাসরিন ওকে এভরিওয়ান স্টে ওয়েল, আল্লাহ হাফেজ। সাহেবা হোসাইন স্যার অসাধারণ লাগছে আজকের ক্লাসটি। ফারজানা জারা স্যার খুব ভালো লাগছে। নাদিয়া ভালো লাগছে আলহামদুলিল্লাহ। সুমি স্যার আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আফসানা আক্তার ঐশী স্যার অনেক ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ। সাজ্জাদ উবরাজ ইয়াসমিন সুলতানা উবরাজ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মরিয়ম অনেকদিন পরে আবারও আমাদের সাথে যুক্ত হয়েছে। তামান্না সুলতানা তন্নি স্যার আপনি খুব ভালো পড়ান স্যার, এইটার পিডিএফ দিয়ে দিব আমি। পূজা সরকার সেই স্যার, আমি আজাদ স্যার আমি বাসায় ব্যাগ কেন নিব। আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকো সুস্থ থাকো। আমি এইটার পিডিএফটা আমার এই পেজে দিয়ে দিব, অফিসার পেজে দিয়ে দিব। সবাই ভালো থাকো, নিজেদের প্রতি খেয়াল রাখো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস সোমবারে আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।